নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি স্মৃতির খোঁজে অনুষ্ঠান। এই অনুষ্ঠানটার জন্য আপনারা যেরকম উদ্গ্রীব হয়ে বসে থাকেন, আপনারাই বলেছেন, ঠিক সেরকম আমিও কিন্তু উদ্গ্রীব হয়ে বসে থাকি। তবে হ্যাঁ, আমাদের তিনজনের মধ্যে অনুষ্ঠানটা হয়, আমি, বৃষ্টি এবং অভিনন্দা, এবং ওরা আমার থেকে অনেকটা ছোট, এবং ওরা ওদের ভাবনা দিয়ে স্মৃতির খোঁজে করে। এবং আমি গতকালই শুনছিলাম যে গতকাল টিফিন নিয়ে অনুষ্ঠান হয়েছে। তো যদি গতকাল টিফিন নিয়ে অনুষ্ঠান হয়ে থাকে, আজকে তাহলে স্কুল ড্রেস নিয়ে করলে কেমন হয়? আমার মনে হলো স্কুলকে নিয়ে যদি এগোতে পারি। দেখুন, এক একটা স্কুলের এক এক রকমের স্কুল ড্রেস। তো সেই স্কুল ড্রেস সম্পর্কে দেখুন, স্কুল ড্রেস আমাদের একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে যায়, তাই নয় কি? স্কুল ড্রেস আমাদেরকে আইডেন্টিফাই করে আমরা কোন স্কুলের, এবং প্রত্যেকটা স্কুলেরই স্কুল ড্রেস এবং ব্যাচ, এটার মধ্যে কিন্তু একটা বিশেষত্ব রয়েছে। তো আমার মনে হলো আজকে এটার উপরে একটু স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা করি, যে আপনাদের কেমন লাগে। আর তার সঙ্গে সঙ্গে সাবজেক্ট আমি আজকে একটু ইলাবোরেট যাব, স্কুল ড্রেস, ক্লাস এবং তার সঙ্গে কোন বিষয়। প্রত্যেকের জীবনে কোনো না কোনো বিষয়, মানে এতগুলো বিষয় আমরা পড়েছি, বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান। তো এই প্রত্যেকটা বিষয়ের মধ্যে কোনো কোনো বিষয় খুব ভালো লাগার বিষয়, আবার কোনো না কোনো বিষয় খুব ভয় পাওয়ার বিষয় বা তাকে বাদ দেওয়ার বিষয়। তো আজকে আমরা এই রকমভাবে আলোচনাটা করতেই পারি, এইরকমভাবে ফোনটা করতেই পারেন একটু ইলাবোরেটলি। স্কুল ড্রেস, ক্লাস এবং বিষয় সবটা নিয়ে স্মৃতি, এইটা আমাদের পুরোটাই স্মৃতি। কিন্তু দেখবেন আমরা যারা এখন একটা মধ্য বয়সে পৌঁছেছি, মানে 50-এর এদিকে এসেছি, আমাদের জীবনটা প্রচুর নস্টালজিয়াতে ভরা। যারা 40-এ রয়েছেন তারা ওই মানে নস্টালজিক হয়ে উঠছেন, আর যারা 25-30-এ রয়েছেন তারা এখন জীবনে টকবক করে ফুটছেন। কিন্তু একদিন তাদের এদিকে আসতেই হবে, এবং তখন তারা নস্টালজিয়াতে ভুগবেন। আরও যখন বয়সটা আমাদের বাড়বে, আমরা যখন ওই 55 পার করে 60-এর দিকে যাব, বা 60 পেরিয়ে 65-র দিকে যাব, তখন হয়তো আরেকটু বেশি পিছন দিকে স্মৃতি আমাদেরকে আঁকড়ে ধরবে। কিন্তু স্মৃতি থাকা মানে আমি জীবন স্রোতে এগোচ্ছি। যার স্মৃতি নেই তার জীবনের মূল লক্ষ্যটাই নেই। কেননা আমি যদি জীবন যাপন না করি, আমার স্মৃতি তৈরি হবে না। আমি জীবনটা যাপন করেছি বলেই আমার স্মৃতিগুলো তৈরি হয়েছে। তো আজকে এটা নিয়ে আমাদের মূলত পথ চলা। ফোন করুন, আমি ওয়েট করে আছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। 6292242337, 6292242338। দেখুন এখানে নাম্বারগুলো আসছে, এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন করুন, যে কোনো প্রান্ত থেকে ফোন করুন। নির্দিষ্ট কিছু বন্ধু তো ফোন করেননি, নতুনরাও ফোন করুন। অনেকের হয়তো আজকে এই অনুষ্ঠানটা শুনতে শুনতে মনে পড়ে গেল স্কুলের কথা। স্কুল আমাদের জীবনের একটা ভীষণ, দেখবেন প্রত্যেকের জীবনে একটা গোল্ডেন পিরিয়ড থাকে না? আমার তো মনে হয় যারা আমরা স্কুলে পড়াশুনো করেছি, আমরা যারা মধ্যবিত্ত জীবনযাপন করেছি, আমরা যারা স্কুল শব্দটাকে পেয়েছি, কারণ এরকম অনেক মানুষ আছেন যারা স্কুলে হয়তো জানিনি, সেরকম মানুষও তো আছেন। তাই স্কুল যারা আমরা পেয়েছি, আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, আমাদের মধ্যবিত্ত পরিবারের একটা সিস্টেম হচ্ছে ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে হবে। এটা সমস্ত মধ্যবিত্ত পরিবারের একটা সিস্টেম। এখন কিন্তু নিম্নবিত্ত পরিবার এবং একদম দরিদ্র পরিবারেও কিন্তু স্কুল পাঠানোর একটা রীতি তৈরি হয়েছে। তো সেই স্কুল একটা আমাদের কাছে একটা গোল্ডেন পিরিয়ড, স্কুল লাইফ আমাদের জীবনের একটা গোল্ডেন পিরিয়ড, এবং সেটা যে কেউ স্বীকার করবেন। এখন এই যে জেনারেশন সব আছে না, জেনারেশন ডব্লিউ, জেনারেশন এক্স, ওয়াই, জেড, যা যা চলছে, সবার জীবনে কিন্তু এই মানে গোল্ডেন মেমোরিটা রয়েছে। তো সেই গোল্ডেন মেমোরিতে আজকে আমি নেমে পড়েছি আপনাদের কাছ থেকে সেই আপনাদের মেমোরির মধ্যে থেকে একটু খোঁজ নেব। ফোন করুন 6292242337, 6292242338 এই নাম্বারে। বেশিক্ষণের অনুষ্ঠান নয়, আধ ঘন্টার অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠানটা আপনাদের ফোনে এত কালারফুল হয়ে ওঠে যেটা অস্বীকার করার কোনো জায়গা থাকে না। তাই আপনাদের ফোন করতে হবে। নমস্কার, কে রয়েছেন? গুড আফটারনুন দিদি। ও বিপদ ভঞ্জন দা, বলুন। আচ্ছা, আপনার নামটা কে রেখেছে? আমার রেখেছিল পিসিমা। কেন রেখেছে? নাম রাখার পিছনে কারণ কি? নারায়ণ ছিল আমার দাদার নাম। দাদা বাইরে মারা গেলেন অ্যাক্সিডেন্টে। আচ্ছা, বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ। আর আমার নাম রেখেছে বিপদ ভঞ্জন। নারায়ণের ভাই বিপদ ভঞ্জন, মানে নারায়ণের বিপদ ভঞ্জন মধুসূদন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি।
আপনারা কি তো কিস্তে নাম দুই- রেখেছিল দুই ভাই আপনারা? বিপদ থেকে উদ্ধার করো। আচ্ছা, তো আপনি আজকে স্কুল স্কুলের ইউনিফর্ম এবং ক্লাস এবং সাবজেক্ট সাবজেক্ট আমাদের 1 থেকে 4 অব্দি কোনো ইউনিফর্ম ছিল না, আচ্ছা আমরা যেগুলো ড্রেস পরে যেতাম। তারপরে 5 থেকে 10 পর্যন্ত ইউনিফর্ম ছিল, জিল প্যান্ট, হ্যাঁ মানে ফুল প্যান্ট আর জামা হোয়াইট সাদা জামা তারপরে ছিল। আর আমাদের তো 5 থেকে তো কোনো সাবজেক্ট অল সাবজেক্ট পড়াতো। এই 9 থেকে ওটা যারা সায়েন্সে পড়ে সায়েন্স নিয়ে, আবার যারা আর্টসে পড়ে আর্ট, যারা কমার্সে পড়ে কমার্স, তাদের জিনিস। আমি সায়েন্সে পড়েছি, হ্যাঁ আমাদের ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আর হিস্ট্রিও ছিল। আমাদের ছিল একটু বানাম, বুঝেছেন। তারপরে তো মাধ্যমিক পুরো হাই স্কুল ছিল, তারপরে স্কুল বানা তার প্রিভার্সিটি, আমরা স্কুল বানা প্রিভার্সিটি পড়েছি। আচ্ছা, আর সায়েন্সের ব্যাপার। আর ইউনিফর্ম ছিল 5 থেকে যে আপনার না আপনার কোন সাবজেক্টটা পড়তে খুব ভালো লাগতো আর কোন সাবজেক্টটা ভয় পেতেন? অঙ্কটা ভালো লাগতো। হ্যাঁ আমাদের সায়েন্সে পড়েছি আমি, বুঝলেন। হ্যাঁ সায়েন্স মানে আমি পরবর্তীকালে বায়ো সায়েন্স ছিল, কিন্তু 12 ক্লাস পর্যন্ত সায়েন্স ছিল। আপনার আমাদের তো আমাদের বিএসসি ছিল 3 বছরই, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এরকম ছিল। আর এই সাবজেক্ট হয়েছিল 9 থেকে হয়েছে সায়েন্স সাবজেক্ট, আর্টস, কমার্স। আর এই চব্দি ছিল আপনার এই পুরো ইতিহাস, ভূগোল। তো আপনার প্রিয় সাবজেক্ট কি ছিল? হ্যাঁ, আপনার ফেভারিট সাবজেক্ট কি ছিল আর কোনটা পড়তে ভালো লাগতো না? ছিল এই যে বায়ো সায়েন্স, লাইফ সায়েন্স। এটা আর কোনটা পড়তে ভালো লাগতো না? ভালো লাগতো না কি, ভালো সবই লাগতো, কিন্তু একটু কেমিস্ট্রিটা ছিল, ওটা আমার অপশনাল ছিল, মানে 4 সাবজেক্ট ছিল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। মানে আমি একটু স্পেসিফিক্যালি জানতে চাইছি যে সাবজেক্ট হয় না, যেমন ধরুন আমি বলি আমার অঙ্ক করতে ভালো লাগতো না, অঙ্ক করতে ভালো লাগতো না শব্দটা ভুল, অঙ্ক করতে ভালো লাগতো, পাটিগণিত পড়তে ভালো লাগতো, মানে পাটিগণিত যখন করতাম আমি করতে ভালো লাগতো, অঙ্ক দিলে পাটিগণিত করে রাখতাম, পাটিগণিত ভালো লাগতো, সম্পাদ্য উপপাদ্য ভালো লাগতো, পরিমিতি ভালো লাগতো, কিন্তু ত্রিকোণমিতিও কিছুটা ভালো লাগতো, কিন্তু আমার বীজগণিত একদম ভালো লাগতো না। সবাই আমাকে অবাক হয়ে বলতো, আমার কাজিনরা, আমার বন্ধুরা বলছে বীজগণিত তো খুব সোজা, তুই কেন রে, পাটিগণিত তো আমরা করতে পারি না, কঠিন লাগে। দেখবেন আমি অনেক সময় খুব বড় বড় যোগ মুখে মুখে করতে পেরে যেতাম, কিন্তু আমার বীজগণিত করতে ভালো লাগে, ওই স্কোয়ারের গল্প আমি মাথায় রাখতে পারতাম না। আপনারা কেউ বললে বিশ্বাস করবেন আমি মাধ্যমিক পরীক্ষায় বীজগণিতের দিকটা ধরিই নি, মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাতে অঙ্কতে বীজগণিত আমি করিনি, পাটিগণিত, পরিমিতি, সম্পাদ্য, উপপাদ্য, ত্রিকোণমিতি করে আমি খাতা জমা দিয়ে দিয়েছিলাম, মানে আমি করিনি, আমার ভালোই লাগতো না, আমার ওই যে অঙ্ক ওটা আমার পছন্দ হতো না মানে হতোই না। এবং তার জন্য বাড়িতে গিয়ে মার কাছে বকাও খেয়েছি যে মাধ্যমিক, মা বলো তুই ফেল করবি, তুই পাসই করতে পারবি না, রেজাল্ট ভালো হবেই না তোর, এইরকমভাবে মা বলেছিল। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, শুভদীপ্ত ঘোষ। শ্যামাশ্রী দি বলুন। হ্যাঁ, আমি শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায়, গুজরাট বরোদা থেকে বলছি। বলুন। আজকের টপিকটা তো ভীষণ ভালো, কি বলবো তোমাকে, অনেক থ্যাংক ইউ জানাচ্ছি। ছোটবেলা তো আমাদের কাছে মানে স্মৃতি হয়ে আছে। আর যাই হোক, প্রথমেই তুমি বললে যে স্কুল ড্রেস, আমাদের স্কুলের ড্রেস ছিল স্কাই কালারের স্কার্ট আর সাদা কালারের ওপরে এটা পড়তে হতো, জামাটা, টি-শার্টটা পরতে, হ্যাঁ জামাটা পরতে হতো। আর টাই বেল্ট ছিল না তখন, আর ব্যাগও ছিল না। যাই হোক, সেইটা পরে আমরা স্কুলে যেতাম। খালি যেদিন আমাদের জন্মদিন থাকতো সেদিন তোমরা, আর ছুটি পড়ার দিন সেদিন তোমরা স্কুল ড্রেসে আসতে হবে না, যে কোনো ড্রেসে আসো, সেই শাড়ি পরেই আসো আর ফ্রক পরেই আসো। আচ্ছা, এবার বলি সাবজেক্ট। আমার কাছে ইতিহাসটা ছিল একেবারে, মানে কি বলবো, আমি ইতিহাস পরীক্ষার আগের দিন স্বপ্ন দেখতাম যে আমি কিছুই লিখতে পারছি না, কিন্তু
স্কুলে তো যেতে হবে, পরীক্ষা দিতে হবে, কারণ ইতিহাস হচ্ছে ফরগেট দ্য পাস্ট, ইতিহাস মনে রাখলে চলবে না, অবজার্ভ দ্য প্রেজেন্ট এন্ড একদম। এস্টিমেট দ্য ফিউচার। তা আমার কাছে এইটাই ছিল। তা আর আমার কাছে প্রিয় সাবজেক্ট ছিল অন্য সব সাবজেক্ট, আর অঙ্কের মধ্যে জ্যামিতিটা আমার একদম ভালো লাগতো না, আমি বুঝতেই চাইতাম না। আর পাটিগণিত আর বীজগণিত ভীষণ স্কোরিং নাম্বার আসতো আমার। হ্যাঁ, মানে আমাকে সবাই এখনো, আমি যখন গল্প করি আমার ছেলেদের সাথে, বলে বীজগণিত তোমার কঠিন লাগতো, বীজগণিত তো মোস্ট ইজি। আমি বলছি আমার ভীষণ, অ্যালজেব্রা, ওরা তো বীজগণিত ওরা বলে অ্যালজেব্রা। তো আমি বলছি আমার ভালো লাগতো না, মানে ভালো লাগাটা তো একটা ভীষণ ম্যাটার করে। আমার কাছে এটা ভীষণ ম্যাটার করে যে আমার ভালো লাগছে কিনা। যদি ভালো না লাগে, আমার ভালো না লাগলে আমি বিরিয়ানিও খাই না, এটাই হচ্ছে ব্যাপার। মানে ভালো না লাগছে মানে ওটা আমি বাদ, ওটা আমার জীবনে নেই। যে কোনো কাজেতেই ভালো লাগাতে হবে, সে যে কাজই কর, যত ছোট কাজই হোক যত বড় কাজই হোক, একদম, নিজের একদম। মধ্যে ভালো লাগা জিনিসটা থাকলে সে কোনোদিন হারতে পারে না। আর এই কথা বলি, আমাদের স্কুলে টিচার্স ডে যেদিন ছিল 5 সেপ্টেম্বর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের, হ্যাঁ, হ্যাঁ। জন্মদিন, সেদিন আমাদের হতো স্টুডেন্টরা টিচার থাকবে আর হ্যাঁ। টিচাররা স্টুডেন্ট হবে। ও তা আচ্ছা। আমি ক্লাস 8-এ যখন পড়ি তখন আমাদের সায়েন্সটা 3টে ভাগে ভাগ ছিল, বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি। তা আমি ফিজিক্সের টিচার হয়েছিলাম, মানে টিচারের চেয়ারে বসিনি, টিচারকে টিচারের চেয়ারেই বসানো হয়েছিল, কারণ সেটা উচিত নয়, না, একদমই নয়। সম্মান তো আছে। তা আমি ব্ল্যাকবোর্ডে ফিজিক্সের পরীক্ষা যেগুলো থাকে, ওই নল টল নিয়ে সমস্ত সেগুলো এঁকে বুঝিয়েছিলাম, এবং এত ভালো হয়েছিল সে ক্লাসটা, কি বলবো, আর সবাইকে বুঝিয়েও ছিলাম। সেই আমার পথ চলা শুরু টিউশন জীবনের। তারপর হায়ার সেকেন্ডারি পাস করেই আমি আমার স্কুলের মেয়েদের নিয়েই আমি টিউশন করতাম। বাহ। এইটা বললাম, খুব ভালো থেকো তুমি। হ্যাঁ, 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 দিদি খুব ভালো। তোমার জন্য আমি সত্যি কথা কি বলবো, আর খুব ভালো আছি। তোমার সঙ্গে কথা বললে আমি অনেক শান্তি পাই। Thank you, খুব thank ভালো you. থেকো তুমি ভাই। একদম, একদম। আর ভালো তো থাকতেই হবে, আপনাদের এত ভালোবাসায় ভালো না থেকে পারি আমরা? তো একটা কথা বলি, আমাদের এই অনুষ্ঠানটা, স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা আপনাদের সামনে একটা দক্ষিণের জানলা। এই জানালাটার দরকার আছে। দেখবেন একটা বাড়িতে যদি জানালা না থাকে, আমি তো বলি বারান্দার ভীষণ দরকার, মানে এক টুকরো বারান্দা একটা না থাকলে না মানুষ পাগল হয়ে যাবে। একটা বাড়ি আছে, তার বাড়ির বারান্দা নেই, আপনি একবার ভাবুন তো কি প্যাথেটিক। আমি তো বলি এটা এক টুকরো বারান্দা, যেখানে এসে একজন মানুষ দাঁড়িয়ে খানিকটা প্রকৃতির থেকে নিঃশ্বাস নিচ্ছেন। এই স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা সেটাই। তো এই অনুষ্ঠানটাকে আরও প্রাণবন্ত করে তুলেছেন আপনারা অবশ্যই। আমরা তো আসি ঠিকই, কিন্তু আপনারা যদি ফোন না করেন বা ফোন না করতেন, তাহলে এই অনুষ্ঠানটা এত সুন্দর করে সেজে উঠতো না। তাই আমি তো বলি অল ক্রেডিট গোজ টু ইউ ভিউয়ার্স। মানে আপনাদের প্রতি আমরা কিভাবে যে কৃতজ্ঞতা জানাবো, ওই ভালো ভালো অনুষ্ঠানেরই কৃতজ্ঞতা জানাবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি ব্যারাকপুর থেকে চিত্রি রাজগুপ্ত বলছি। বলুন। বলছি স্কুলের কথাই বলি আগে। হ্যাঁ, আমি তো বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলে পড়েছি, আচ্ছা। তখন আমাদের হ্যাঁ হ্যালো, বলুন। তো আমাদের ওইখানে আমাদের ক্লাস 8 অবধি ছিল ফ্রক, হুম। 9-এ উঠে আমাদের শাড়ি পরতে গেছি, 9, 10, 11 ওই ততক্ষণ অবধি আমরা পড়েছি। কিন্তু ওই যে শাড়ি পরলাম, আমার দিদি ব্যাস ওই আমাকে শাড়ি পরিয়ে, বড় হয়ে গেছি সেবার থেকে শাড়ি পরছি। সেই শাড়ি এখনো পর্যন্ত শাড়ি ঘুরে রয়েছি। আচ্ছা। অন্য কোনো আর কিছু করতে যায়নি। এই মা, আপনি অন্য কোনো পোশাক পরেননি? না, পরিনি, ওই সব থেকে একবারে শাড়ি। কেন? মানে সালোয়ার কামিজ পরতে পারতেন, কত পোশাক। মানে না, আমার এই স্কুল থেকে শাড়ি দিয়েছে, আমার মা মারা গেছেন অনেক ছোট বয়সে, দিদির কাছেই আমরা বড়, আর দিদির কাছে জন্মের থেকেও বোধহয় জন্মের থেকেও বেশি বয়সের তো। দিদি বললো যে স্কুলে যখন বলেছে শাড়ি পরতে হবে তখন শাড়িই পরতে হবে, বাবা। তখন ওই সেই থেকে শাড়ি পরছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি তৃপ্তি দি, আমি দিদি বলবো না তৃপ্তি বলবো? না না, দিদি আমার তাহলে তৃপ্তি দি বলবো, হ্যাঁ ডেফিনেটলি। তো আপনার আফসোস হয়নি কোনোদিনও যে কত রকমের পোশাক মানুষজন পরেন? একটু আফসোস হ্যাঁ, হয়নি? বলে কি করবো, দিদিকে তো জমের থেকে বেশি ভয় পেতাম। না, আমি জিজ্ঞাসা করছি, আফসোস হয়নি?
হ্যাঁ হয়েছে, সব দেখতাম যে বাবা আমার থেকেও যারা অনেক বড় তারাও তো সব হ্যাঁ, তা তখন তো শখেরও অনেক চল বিয়ের ছিল। পরবর্তী আপনি পড়েননি? না বিয়ের পরবর্তীতে তখন আর অত হয়নি, আর আমার শ্বশুর শাশুড়িও ছিল না ওই গোড়া টাইপের, আর পড়ার অত হয়নি, ওই পরেই আছে এখনো। তা কর্তাকে বলেননি কোনোদিনও, জানো তো আমার খুব শখ হতো এই পোশাক পরার, বলেননি? আর সেটা বলার কথা থেকে এখন হলো কি এত বয়স হয়ে গেছে, এখন একটা হয়েছে যে যখন একটু বাইরে বেড়াতে ছেড়াতে যাই তখন ওই বাবা একটু চুড়িদার পরে সুবিধা হয় আর কি, মানে যেমন দাদি থাকি, ওইটাই পরি। কিন্তু তার আগে কোনোদিনও মানে অল্প বয়স থাকছে কোনো এখন পারি না, তাই শাড়িটা তাই বাইরে গেল তো পরি, তা না হলে আমি কোথাও শাড়ি ছাড়া। আমার মার এই 78 বছর বয়স, 78 ইয়ার্স। আমার মাকে আমি জ্ঞানত, আমি, আমার ভাই, আমার বোন বা আমার আর যারা রয়েছেন, কেউ কোনোদিন অন্য পোশাকে দেখিনি, শাড়িতেই দেখেছি। মা রাত্রে রাত পোশাক পরতেন, ম্যাক্সি পরতেন রাতের জন্য, কিন্তু সেটা আমরা শুয়ে টুয়ে পরার পর, মানে আমরা যখন ঘুমিয়ে টুমিয়ে পড়তাম। ম্যাক্সি পর্যন্ত তো আমি পরি না। হ্যাঁ, আমি বলছি আমার মা পড়তেন, কিন্তু ঘুম থেকে ভোরবেলা উঠে ওই যে স্নান করে আমরা দেখতাম মা পুজো করছে স্নান করে শাড়ি পরে। তো সেই মা যখন স্ট্রোক হওয়ার পরে এখন আমার মা শাড়িই পরতে পারেন না, পরতেই পারেন না। মানে এখন যখন মা কোথাও বাইরে যান, মাকে শাড়িটা পরিয়ে দিতে হয়, মানে পড়তে পারেন না। একদিকটা তো পড়ে গেছিল, তো এই ফিজিওথেরাপি করে অনেকটা সচল হয়েছে, কিন্তু ওই অতটা ফ্লেক্সিবল নয় যে শাড়িটা ঘুরিয়ে টুরিয়ে পরবে, অতটা পারে না। বা আমাদেরও ভয় লাগে যে শাড়িটা যদি পায়ে বেঁধে আবার পড়ে যায় মা। তো আমি এক এক সময় ভাবি, আমি মাকে বলি, মা জীবনে কোনোদিন তুমি শাড়ি ছাড়া কিছু পরোনি, আর এখন তুমি বাড়িতে ম্যাক্সি তোমাকে পরতে হচ্ছে। তো আমি একটা যখন বড় হলাম মাকে বলেছিলাম, মা পরো না কেন? মা বলে না না পড়ি না, ওই অভ্যেস নেই, আর ঠিক আছে এখন তো আর কি হবে। মানে আমার মা এইরকমই ছিলেন। তো এখন মা মানে থেকে পড়ে বলে পড়ছে, সেরকমই পড়ছে। তো আমারও সেই অবস্থা, থেকে পড়ি এখন বাইরে গেলে। আমি কাশ্মীরও গেছি শাড়ি পরি, মানে আমি আশ্চর্য, নিজেই আশ্চর্য হয়ে যাই, কখনো গেছি শাড়ি পরি, কিন্তু এই রিসেন্টলি আমি এখন আর শাড়ি পরে যাবার মতো ইচ্ছা পাই না। তো আপনার কিছু মনে হয়নি কাশ্মীরে চলে গেছি শাড়ি পরি। না, সে তো আমি গোয়াতে শাড়ি পরে গেছি, সে তো আমিও করেছি। ওটা তো আমার আমি ইচ্ছে করে গোয়াতে শাড়ি পরেছি। মানে সবাই যেখানে ছোট ছোট পোশাক পরছে, আমি বলছি আমি শাড়ি পরে ঘুরবো, ওটা ইচ্ছে করে। সে তো আমি বদ্রীনাথে পুজো দিয়েছি, কেদারে পুজো দিয়েছি শাড়ি পরে। শাড়ি পরে তাই ঘোড়ায় ঠোড়ায় চড়তে তো খুবই অসুবিধাই হয়েছে। না, আমি কেদার বদ্রীতে গিয়ে পৌঁছে, আমি কেদারে তো এক রাতে ছিলাম, পরের দিন সকালবেলায় শাড়ি পরে পুজো দিতে গেছি। বদ্রীনাথেও তাই শাড়ি পরে পুজো দিতে গেছি। এবং শাড়ি পরে যাওয়ার মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে ওখানে ফরেনাররা যারা এসেছিলো তারা দাঁড় করেই ছবি টবি তুলেছিল, কারণ আমি কাঁথা স্টিচ পরে পুজো দিতে গেছিলাম। ওটা আমার একটা অদ্ভুত ব্যাপার কাজ করে যে বাংলার মানুষ, বাঙালি আমি, বাংলার একটা শিল্পকলা আমার শরীরে থাকবে, এটা আমার একটা কাজ করে। আচ্ছা, প্রিয় সাবজেক্ট কি ছিল? আমার প্রিয় সাবজেক্ট ছিল সত্যি লজিক, আমি লজিক পড়তাম, মানে ফিলোসফিতে। আর মানে সেটা তো একটু উঁচু ক্লাসে, একদম ছোটবেলায় 9 থেকে আমাদের শুরু হয়ে গেছিল। আমাদের তো 9 10 11 আমরা আলাদা, মানে হায়ার সেকেন্ডারি কোর্স ছিল। আচ্ছা, পড়তে ভালো লাগতো না? হ্যাঁ, পড়তে ভালো লাগতো না একদম? হ্যাঁ। সেটা কি সাবজেক্ট? এই তো আমাদের ফিলোসফির এই লজিক বলে আমাদের একটা আলাদা সাবজেক্ট। না না, আমি তা বলছি না, আপনার মানে পছন্দ নয় এরকম কোন সাবজেক্ট ছিল? পছন্দ নয়, আমি সবচেয়ে মানে পড়তে ভয় পেতাম ইতিহাস। এটা সবাই বলে, ইতিহাস পড়তে ভয় পেতাম, সত্যি সত্যি। আমার একটু ইতিহাসে আমি একবার 2 পেয়েছিলাম, মানে আমার মানে ইতিহাসে আমার মাথা খারাপ হয়ে গেছে। ইতিহাসে 2? আমি ভয় পেতাম। হ্যাঁ 2, মানে আমার বাপ তো ইতিহাসে আর কেউ 2 পায়? হ্যাঁ, কি বলিস, মানে গল্পের মতো। তো এবার যখন ইতিহাসে 2 পেলেন, বাড়িতে ফিরে এসে কি হলো? না, নিজের সেই বিষয়ে আমার বাবা আমরা খুবই কিছু বলছিলাম, যা মারতো তো আমার দিদি পালিশ করতো। সেই দিদি কোথায় এখন? দিদি নেই, আমার দিদি মারা গেছিল। ওহো, তার মানে আপনি মায়ের মতোই দিদিকে আর কি। হ্যাঁ, আমরা 4 ভাই বোন, আমার দিদি বড়, ওই দিদির কাছে আমরা 3 ভাই বোন ওই রঙিন। মানে এরকম দিদি, সেই শরৎচন্দ্রের মেজ দিদির মতো গল্প। ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের শখ মেটান। জীবনটা একবারই, আমরা জানি না, বলে আমাদের হিন্দু শাস্ত্রে বলে যে আমাদের জীবনটা বারবার ফিরে আসে, আত্মা একটা শরীর খুঁজে চলে আসে।
কিন্তু আমি তো জানি না, আমি তো পরের জন্মটা তনুশ্রী ভট্টাচার্য হয়ে জন্মাবো কিনা আমি তো জানি না, এই সন্তানদের পাবো কিনা, এই মা বাবাকে পাবো কিনা, এই স্বামীকে পাবো কিনা, এই কালিকদের পাবো কিনা, এটা তো আমি জানি না। সুতরাং আমার জীবন এটাকে আমি আষ্টে পৃষ্ঠে মানে চেটে পুটে বাঁচতে চাই। এটা হচ্ছে আমার ফিলোসফি, যে আমি আমার দর্শন, যে আমার এই জীবনটাকে আমি একদম আষ্টে পৃষ্ঠে চেটে পুটে বাঁচবো। নমস্কার, কে রয়েছেন? তনুশ্রী বাজার। আপনার নাম তনুশ্রী? হ্যাঁ, বাহ, বলুন। আমার নামও তনুশ্রী, বলুন। আমি জানি। কোথা থেকে ফোন করেছেন? আমি ডায়মন্ড হারবার। আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করি, মানে আমরা কি সমবয়সী হতে পারি? একদম। আচ্ছা, বলুন তাহলে। হ্যাঁ, ওই আজকে তো স্কুল স্কুল ড্রেস প্রিয় সাবজেক্ট আর ভয় পাওয়ার সাবজেক্ট। আচ্ছা, স্কুল ড্রেস তো আমাদের ছিল সাদা স্কার্ট 9-এর আগে পর্যন্ত। তারপরে আমরা যখন 9-এ উঠলাম তখন লাল পাড় সাদা শাড়ি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তো প্রথম দিন যখন 9-এ শাড়ি পরার ব্যাপার, শাড়ি পরতে জানি না। হ্যাঁ, তো আমার দিদি, আমার যে উপরে দিদি, আমরা 3 বোন ছিলাম। আচ্ছা, আমার দিদি আমাকে ভালো করে পরিয়ে দিল। হ্যাঁ, তারপরে যেতাম। ঠিক আছে। তো তারপর থেকে একদিনই পরিয়ে দিয়েছিল, তারপরে নিজেকে সুন্দর করে পড়ে যেতাম। আমাদের স্কুল ছিল মিনিট 10 হেঁটে যেতে হতো। ডায়মন্ড হারবার গার্লস স্কুলে আমি পড়তাম। আচ্ছা। আর আমার প্রিয় সাবজেক্ট ছিল সংস্কৃত। হ্যাঁ, বাবা। ভালো লাগতো আমার। তো আমার একটা স্কুলের মজার ব্যাপার যে আমার একটা খুব বোঝম ফ্রেন্ড ছিল। আচ্ছা। হ্যাঁ, সেই দুজনে আমরা পাশাপাশি বসতাম, কিন্তু কোনো কারণ ছাড়াই আমরা হাসতাম। মানে আমরা নিজেরাই বুঝতে পারতাম না কেন দুজনের দিকে দুজনের বসে হাসছি। তো আমাদের একজন টিচার ছিলেন, বাণী সেন। তো উনি এসে কেন হাসছি বিরক্ত হতেন। তো উনি খুব কড়া টিচার ছিলেন। তো এইরকম বলতো যে এই তোমরা দুজন আলাদা বেঞ্চে বসো। ঠিক আছে, আলাদা বেঞ্চে সেই মুহূর্তে আলাদা বেঞ্চে চলে যেতাম, কিন্তু উনি চলে গেলেই আবার আমরা দুজনে পাশাপাশি। আচ্ছা। তো এইটা আমাদের জীবনে খুব মজার ব্যাপার ছিল। তো আমরা সবাই এত বকছি, তবু তোরা কেন পাশাপাশি বসছিস? তো ঠিক আছে। তো কোনো সময় ওই আমার বন্ধু ছিল, প্রত্যেক দিন পড়া করে যেত। তো আমি কোনোদিন হয়তো সংস্কৃত পড়াটা করে গেলাম না, ওকে বলতাম তুই পাশ থেকে বলবি, আমি উত্তর দেবো। মানে এরকম ভাবে আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, আমার মনে আছে এটা একটা ভীষণ ইন্টারেস্টিং ঘটনা। তো আমি বলি গল্পটা, আপনারা শুনুন, এটা বলেই শেষ করি। আমি অনেক ধন্যবাদ আপনাকে। আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, আমার তখন বিয়ে হয়ে গেছে। আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি ক্লাস মানে হায়ার সেকেন্ডারি, তখন আমার বিয়ে হয়ে গেছে। তো আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, আমাদের বয়েজ স্কুলের সিট পড়েছিল গার্লসে, আর গার্লসের সিট পড়েছিল বয়েজে। তো আমরা যখন একসাথে সবাই পড়তাম তো কোচিংয়ে, অনেক ছেলেদের সাথে আমাদের বন্ধুত্ব ছিল। তো এরকমই একজন ছিল, তার নামটা আর বলছি না, সে এখন বাবা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ব্যবসা করে। তো সে অনেক বছর ফেল করে আমাদের সাথে পরীক্ষা দিচ্ছে, এটুকু বলতে পারি, মানে আমাদের থেকে অনেকটা বড়। তো আমি ওকে রাস্তায়, ওই ইংলিশ পরীক্ষার পেপার আমাদের খুব টাফ এসেছিলো, বিশেষ করে সেকেন্ড পেপার মানে ভীষণ টাফ এসেছিলো। তো আমি ওকে বললাম যে কিরে, আমি মার সাথে ফিরছি পরীক্ষা দিয়ে, মা আনতে গেছিলো। তো আমি মার সাথে ফিরছি, আমি ওকে বললাম কিরে, ওর নাম করে, কিরে কেমন হলো তোর ইংলিশ পরীক্ষা? কারণ ইংলিশ পরীক্ষা সত্যি খুব টাফ হয়েছিল, সেকেন্ড পেপারটা খুব টাফ। বললো, ও একটু ততা করে কথা বলতো। তো ও বললো, আল কি বলবো, ফার্স্ট পেপারেরটা লিখলাম সেকেন্ড পেপারেরটা লিখলাম ফার্স্ট পেপারে। হ্যাঁ, কেন? ও তো বললো একজনের নাম করে, বলে ও আর কি ওকে টুকলি সাপ্লাই দেবে বলেছিল, যে টুকলিটা সাপ্লাই দিয়েছিল সে ক্লাস 8 অবধি পড়েছে। এবার সে কি করে বুঝবে যে কোনটা ফার্স্ট পেপার আর কোনটা সেকেন্ড পেপার এইচএসের? তো ও ফার্স্ট পেপারের টুকলি দিয়েছে সেকেন্ড পেপারের টুকলি কাগজটা দিয়েছে ফার্স্ট পেপারে। তো ওরও কিছু করার নেই, ও তো আর পড়েনি, ও ফার্স্ট পেপারটা লিখলো সেকেন্ড পেপারটা লিখলো ফার্স্ট পেপারে। ও তত করে বলতো, সে বছরও ও ফেল করলো। তো আমার এইটা মনে পড়ে গেল। তো এখন আর তার সাথে রাস্তাতে দেখাও হয় না,
কিন্তু দেখা হলে আমি এখনও যদি দেখা হয় ওকে এটাই জিজ্ঞাসা করবো, তোর মনে আছে তো সেটা। যাই হোক, ভালো থাকুন সকলে। স্মৃতির খোঁজে অনুষ্ঠান সপ্তাহে সোম মঙ্গল বুধ শুক্র শনির এই অনুষ্ঠান আমাদেরও ভালো লাগার অনুষ্ঠান, আপনাদেরও ভালো লাগার অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, নমস্কার।